আলহামদুলিল্লাহ এসএসসি 2021 এর একটি গুরুত্বপূর্ণ 3 সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আজকে দ্বিতীয় অধ্যায় শুরু হবে, ঠিক আছে? তো তোমাদের শর্ট সিলেবাসে হিসেবে আছে হলো 1 2 3 4 5 6 এবং 10 নম্বর অধ্যায়, তাই না? দ্বিতীয় পত্রে 1 2 3 4 5 6 এবং 10, সুতরাং 2 নম্বর অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়ের নাম কি বলুন দেখি? অধ্যায়ের নাম কি? ব্যবস্থাপনা নীতি। রাইট, আসো। ব্যবস্থাপনার নীতি। এই অধ্যায়টা আমরা হচ্ছে 2-3টা লেকচারে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? ওকে, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যবস্থাপনার নীতি কাকে বলে? ব্যবস্থাপনার নীতি, নীতির ধারণা। আর 2 নম্বর হচ্ছে ব্যবস্থাপনার নীতিসমূহ। ব্যবস্থাপনার সবাই লিখছ? নীতিসমূহ। এই দুটি প্রশ্নের আজকে দুটি টপিকের আলোচনা আজকে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে, গতদিন আমরা আলোচনা করেছি ব্যবস্থাপনার ধারণার উপরে আমরা 3টি ক্লাস নিয়েছি অলরেডি, তাই না? তো সবাই কি করেছে বসায়? দেখি একটু প্রশ্ন করে দেখতে চাই। আজকে সুন্দর বলো, ব্যবস্থাপনার মৌলিক কাজ কয়টা? মৌলিক কাজ কয়টা? 7টা। বসো। এরপরে হচ্ছে আকিবুল ইসলাম। ওকে, ব্যবস্থাপনার স্তর কয়টা? 3টা। বসো। রাফসান, চেয়ারম্যান কোন স্তরের ব্যবস্থাপক? উচ্চ স্তরের ব্যবস্থাপক। বসো। সাকলাই, ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কয়টা? 6টি। বসো। রাতুল, বলো দেখি ব্যবস্থাপনার মৌলিক কাজ কয়টা? 7টা। প্রথম কাজ কি? ব্যবস্থাপনার পরিকল্পনা। ওকে, আকিব সুলতান বলো শেষ কাজ কি? ব্যবস্থাপনার শেষ কাজ কি? নিয়ন্ত্রণ। বসো। ওকে, তাহলে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের ব্যবস্থাপনার নীতির ধারণা এবং ব্যবস্থাপনার নীতিসমূহ। ক্লিয়ার? এই দুটি বিষয়ের উপরে আমাদের আলোচনা আজকে। ঘুরে ফিরে লিঙ্ক আপ করতেই হবে কেন আমরা নীতি করব এবং নীতি বলতে কি বোঝায়, ঠিক কি না? তোমরা জানো যে একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করবার জন্য মৌলিক যে সকল উপকরণ সংগ্রহ করা হয় এই উপকরণগুলোকে প্রপারলি কাজে লাগাতে হবে, তাই না? যথাযথ ব্যবহারের উপরে প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করছে। সুতরাং এই উপকরণগুলো যেন যথাযথভাবে ব্যবহার হয় তার জন্য ব্যবস্থাপক তার ব্যবস্থাপকীয় কাজগুলো করে থাকে, তাই না? অর্থাৎ কিছু কৌশল অবলম্বন করে থাকে, ব্যবস্থাপকীয় কাজগুলো করে। তো যেহেতু একজন ব্যবস্থাপক তার ব্যবস্থাপকীয় কাজগুলো করতে হবে দক্ষতার সাথে। এখন একটি প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠানের যে কাজগুলো সম্পন্ন করতে হয় এই কাজগুলোর পেছনে সাধারণ কিছু দিক নির্দেশনা থাকে, নির্দেশিকা থাকে। এই নির্দেশিকাই হচ্ছে আসলে নীতি। নির্দেশনাগুলোই কি? নীতি। অর্থাৎ একজন ব্যবস্থাপক তার ব্যবস্থাপকীয় কাজগুলো কিভাবে সম্পন্ন করবেন তার জন্য যে নীতিমালাগুলো, যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনাগুলোকে বলা হয় ব্যবস্থাপনার নীতি। রাইট। তো ব্যবস্থাপনা একটি বিশাল, আমরা ইতিহাস এবং পর্যালোচনা করেছি, দেখেছি অনেক দিনের প্রায় 7000 বছরের ইতিহাস আমরা পেয়েছি ব্যবস্থাপনা, কি তাই না? যুগে যুগে ব্যবস্থাপনার উন্নয়ন ঘটেছে, অনেক গবেষণা চালানো হয়েছে, তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানের জন্য নির্দেশনা, যেই নির্দেশনাগুলো প্রতিষ্ঠানের জন্য সবার কাছে গ্রহণযোগ্য এবং দীর্ঘদিনের গবেষণার ফসল, যা প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর,
জন্য ইতিবাচক, এমন নির্দেশনাগুলোই হচ্ছে ওই প্রতিষ্ঠানে কাজ করার জন্য নীতি। তো আমরা যদি আরেকভাবে বলি, ব্যবস্থাপনার নীতি হলো ব্যবস্থাপনার কার্য সম্পাদনের জন্য দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠা কতিপয় সাধারণ নির্দেশিকা বা নিয়ম পদ্ধতি। দীর্ঘদিন গবেষণা করা হয়েছে, সবার কাছে গ্রহণযোগ্য, প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর এমন নির্দেশনা যা প্রতিষ্ঠানে কাজ করার ক্ষেত্রে গাইডলাইন হিসেবে কাজ করে। এই গাইডলাইনগুলি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের কি ব্যবস্থাপনার নীতি। কি ক্লিয়ার? ম্যানেজমেন্ট প্রিন্সিপালস, ঠিক আছে তো? প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার নীতি। ক্লিয়ার? কারো কোনো কথা আছে এই জায়গায়? ওকে, তাহলে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিওর্ড। বলো, আধুনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফিওর্ড। আমার তো বলো দেখি, ব্যবস্থাপনার জনক কে? আধুনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফিওর্ড। তিনি 1916 সালে তার যে বইটি, বিখ্যাত বইটি প্রকাশিত হয়েছে, দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল জেনারেল। কি বইটার নাম কি? দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালিয়েট জেনারেল। ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ওকে ওকে, অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালিয়েট জেনারেল। কি ক্লিয়ার? এই বইটাতে তিনি উপস্থাপন করেছেন ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনার সংজ্ঞা দিয়েছেন, তারপরে ব্যবস্থাপনার কাজ কয়টা সেটা উল্লেখ করেছেন। বুঝতে পেরেছ? ব্যবস্থাপনার এই কাজ সম্পাদনে কতগুলো নীতি অনুসরণ করতে হবে সেটা তিনি বলেছেন। তারপরে ব্যবস্থাপনার হলো একজন ব্যবস্থাপকের, আদর্শ ব্যবস্থাপকের কী কী গুণ থাকা উচিত সেগুলো বলেছেন। এরকম আরও 9টি বিষয়ের উপরে 9-10টা বিষয় তিনি উপস্থাপন করেছেন। কি বুঝতে পারছো? সেখানে বলেছেন যে একজন ব্যবস্থাপক যখন প্রাতিষ্ঠানিক লক্ষ্য উদ্দেশ্য অর্জন করার জন্য ব্যবস্থাপকীয় কাজগুলো সম্পন্ন করবে, তখন তাদেরকে বা ওই প্রতিষ্ঠানকে কম বেশি 14টা নীতি অনুসরণ করতে হয়। কয়টা? তিনি 14টা নীতির কথাই উপস্থাপন করেছেন। সুতরাং ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফিওর্ড এর প্রণীত নীতি কয়টি? কয়টি? 14টি নীতি রয়েছে। তাহলে নীতি হলো কয়টা? নীতি হলো 14টি। এই 14টা নীতি আজকে আলোচনার বিষয়বস্তু। নীতি 14টি, এখান থেকেই প্রশ্ন হবে। এবং তোমরা যেহেতু হচ্ছে এইচএসসি 2021, এই 2 নম্বর অধ্যায়ের আংশিক দেওয়া আছে। আংশিক নীতি 14টা আছে, আর হচ্ছে দক্ষতা আছে। নীতি 14টা, দক্ষতা আর গুণাবলী সম্ভবত আছে। তো আমরা পরে কি আছে সেটা দেখবো, কিন্তু নীতিমালার 14টা নিয়েই আজকের আলোচনার বিষয়বস্তু। এটা বিশাল একটি আলোচনা অনেক বড়, শেষ করাটা কঠিন, মনোযোগ সঙ্গে থাকতে হবে। তাহলে আসলে দেখি 1 নম্বর, আমরা এই 14টা নীতি কি করতে হবে? মুখস্থ করতে হবে না বই দেখে লিখবো? কোনটা? মুখস্থ। আমি বই দেখে লিখবো না, তোমরা লিখবা। কি করতে হবে? মুখস্থ করার শর্ত হচ্ছে বাসায় লিখে লিখে প্র্যাকটিস করা, তাহলে মুখস্থ হবে দ্রুত। প্রথম হচ্ছে কর্ম বিভাজনের নীতি। আমরা একটা লিখবো, একটা আলোচনা করবো। হ্যাঁ, কর্ম বিভাজনের নীতি যেটা লিখবো সেটাই আলোচনা দ্রুত। দেখো, কর্ম বিভাজন, কার্য বিভাজন, ডিভিশন অফ ওয়ার্ক, ঠিক আছে, যে কোনোভাবে আখ্যায়িত করা হতে পারে। একটি প্রতিষ্ঠানের অনেক ধরনের কাজ হয়, কাজের বৈশিষ্ট্যগত দিক থেকে ভিন্নতার কারণে কাজের বৈশিষ্ট্যগত দিক থেকে কাজগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করার নামে হচ্ছে কার্য বিভাজনের নীতি। বুঝে গেছে? কাজের বৈশিষ্ট্যগত দিক থেকে কাজগুলোকে আলাদা আলাদা করে ভাগ করার নীতি হচ্ছে কার্য বিভাজন বা কর্ম বিভাজনের নীতি। বুঝে গেছে? এখন প্রতিষ্ঠানের যে কাজগুলোকে ভাগ করা, যেমন ক্রয় বিভাগ, ক্রয়ের কাজ আলাদা, বিক্রয়ের কাজ আলাদা, উৎপাদনের কাজ আলাদা, অর্থ বিভাগের কাজ আলাদা, তাই না? আলাদা না? এই আলাদা আলাদা কাজগুলোকে ভাগ করতে হবে, এভাবে ভাগ করে দিতে হবে। কোন বিভাগের কি দায়িত্ব কর্তব্য সেটা নির্ধারণ করতে হবে এবং উপযুক্ত দক্ষ ব্যক্তির উপর সেই দায়িত্ব কর্তব্য অর্পণ করতে হবে। এর নীতি হচ্ছে কার্য বিভাজনের নীতি। প্রতিষ্ঠানে কেন কর্ম বিভাজনের নীতি অনুসরণ করতে হবে? এটি কাজ করার একটি নির্দেশনা। যখন তুমি কাজ করবা ব্যবস্থাপক হিসেবে, প্রতিষ্ঠানের কাজগুলোকে ভাগ করো, ভাগ
প্রতিটি বিভাগের দায়িত্ব কর্তব্য নির্ধারণ করো, দায়িত্ব কর্তব্য বন্টন করো। যখন একজন ব্যক্তি এই বিভাজিত কাজগুলোর অধীনে ভিন্ন ভিন্ন কাজ করবে, অর্থাৎ একই কাজ একজন ব্যক্তি বারবার করবে, তখন ওই ব্যক্তির কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। কী হবে? তখন আগের চেয়ে অল্প সময় অল্প খরচে কোনো ধরনের অপচয় ছাড়াই প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। কি ঠিক আছে তো? তার মানে কর্ম বিভাজন কেন করা হয়? যার মূল প্রধান উদ্দেশ্য হচ্ছে কর্মীদের দক্ষতা বৃদ্ধি। কি বলো দেখি? কর্মীদের দক্ষতা বৃদ্ধি। ক্লিয়ার? দেন কার্য বিভাজনের নীতি বা কর্মী বিভাজনের নীতি, ঠিক আছে? দেন কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি। কর্তৃত্ব ও দায়িত্বের সমতার নীতি। সমতার নীতি, কর্তৃত্ব এবং দায়িত্বের সমতার নীতি। সবাই ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে। কর্তৃত্ব মানে হচ্ছে যে ক্ষমতা, আর দায়িত্ব মানে হচ্ছে যে কাজ করতে বলা হয়েছে তার জন্য জবাবদিহিতা করা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। তো একজন ব্যক্তিকে যে কাজ করতে বলা হলো সেই কাজ সম্পূর্ণ না হলে তাকে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহি করতে হবে। এখন ওই কাজটা তো তাকে কাউকে না কাউকে দিয়ে করতে হবে, ঠিক না? কাজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন আছে, অনেক সিদ্ধান্ত গ্রহণের বিষয় রয়েছে। এখন যতটুকু দায়িত্বের বিনিময়ে সে তাকে জবাবদিহি করতে হবে, ওই দায়িত্ব ততটুকু পালন করবার জন্য সমপরিমাণ ক্ষমতাও দিতে হবে। কি দিতে হবে? ক্ষমতা মানে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা। তাই বুঝে গেছে? পাওয়ার দিতে হবে। কারণ যদি পাওয়ার দেওয়া না হয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাকে দেওয়া না হয়, যাকে দিয়ে সে বাস্তবায়ন করতে চায় সে তাকে আর মানবে না। এটা একদিক। আর এক দিক হচ্ছে যতটুকু ক্ষমতা দরকার, যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে, ওই দায়িত্ব পালন করার জন্য যতটুকু ক্ষমতা দরকার, ওই পরিমাণ ক্ষমতা যদি তাকে দেওয়া না হয়, ক্ষমতার অভাবে কাজ সম্পন্ন করতে পারবে না, নাম্বার ওয়ান। আর যতটুকু ক্ষমতা দেওয়া দরকার তার চেয়ে আবার বেশি ক্ষমতা দিলে সে ক্ষমতার অপব্যবহার করবে, স্বৈরশাসক হয়ে যাবে, যাকে তাকে চাকরি খেয়ে ফেলবে, মারধর করবে বা অন্য কোনো ক্ষমতা মিসইউজ করবে। তাহলে দুইটার মধ্যে ব্যালেন্স আনতে হবে, তাই না? ভারসাম্য আনতে হবে। ক্ষমতা যেন বেশিও না যায়, কমও না দেওয়া হয়। এই দুটোই হচ্ছে আমাদের এখানে কর্তৃত্ব ও দায়িত্বের সমতা রক্ষণের নীতি। ঠিক আছে তো? দেন তৃতীয় পয়েন্ট আমরা লিখব নির্দেশনা ঐক্যনীতি। এটা ধার্মিক বিষয় না, শুধু প্রথমটা খেয়াল রাখবা, দ্বিতীয়টা খেয়াল রাখবা, মানে শেষেরটা খেয়াল রাখবা। ঠিক আছে তো? নির্দেশনা ঐক্যনীতি। নির্দেশনার মধ্যে ঐক্য আবার কি আছে দেখো। নির্দেশনাকে বলা হয় প্রশাসনের হৃৎপিণ্ড। সুতরাং ঊর্ধ্বতন কর্মকর্তা অধস্তনদেরকে কাজ সম্পূর্ণ করবার নির্দেশ দিবে, সময় সময় আদেশ নির্দেশ প্রদান করবে। এই যে শ্রমিকদেরকে যাদেরকে দিয়ে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করানো হয়, তাদেরকে পূর্বে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনার সাথে পরের নির্দেশনাগুলো মিলিয়ে বা অ্যাডজাস্ট করে দেওয়ার নামই হচ্ছে নির্দেশনা ঐক্যনীতি। ক্লিয়ার? যদি নির্দেশনার মধ্যে ঐক্য না থাকে, ভিন্নতা থাকে, তাহলে একই ব্যক্তি দুই ধরনের নির্দেশ নির্বাহ করা তার জন্য কঠিন। ঠিক কিনা? ধরে নাও মিস্টার এক্স সকালবেলা একটা বলি যে ধরে নাও যে সকালবেলা খিচুড়ি খাবে, এমন রাতের বেলা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছে। এখন ভোরবেলা উঠে সে রান্না শুরু করে দিয়েছে, কাজের মেয়ে খিচুড়ি রান্না শুরু হয়ে গিয়েছে, চুলায় উঠানো হয়ে গেছে। এখন সকালবেলা উঠে বলতেছে না আমি খিচুড়ি খাবো না, সকালবেলা ভাত খাবো আমি। বলো তো ওই মুহূর্তে কি আগের নির্দেশনার সাথে পরের নির্দেশনা মিল থাকলো না? এই ধরনের তখন সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে। আমার খিচুড়ি রান্না করতে 2 ঘন্টার প্রস্তুতি নিতে হয়েছে, তাহলে রান্না আমি এখন যদি করি আমার পরের নির্দেশনার জন্য, তাহলে তো আমার প্রস্তুতি গ্রহণ করতে আরো 2 ঘন্টা লাগবে। তাহলে কাজ কি ফাস্ট হবে না স্লো হবে? তাহলে আমাদের নির্দেশনা ঐক্যনীতি অনুসরণ করতে হবে। ঠিক আছে? 4 আদেশের ঐক্যনীতি। আদেশের ঐক্যনীতি, আদেশ দান করা, অর্ডার করা, অর্থাৎ অধস্তন কর্মীদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তা অর্ডার করে। ঠিক আছে না?
তো একজন ঊর্ধ্বতন কিন্তু একজন হয়, অধস্তন অনেক হয়। কিন্তু যদি হয় এরকম যে একজন অধস্তনের একজন বস হবে, কিন্তু একজন অধস্তনের যদি একাধিক বস হয় একই সময়, তাহলে ওই একজন অধস্তনের কাজ নির্বাহ করা কঠিন ব্যাপার। বুঝতে পারছো? তাহলে একই সময় একজন অধস্তনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা একই সময় আদেশ দান করবেন না, এমন নীতি হচ্ছে কি আদেশের ঐক্য নীতি। বুঝতে পারছো? দুটি ডিপার্টমেন্ট, একজন পিয়ন যদি একই সময় প্রতিষ্ঠান চলে, দুই ডিপার্টমেন্টের হেডে যদি একজন পিয়নকে আদেশ দান করে, কার আদেশ অনুসরণ করবে সেটি নির্বাহ করা তার জন্য কষ্টকর, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে। এটা কাজের গতিকে স্লো করে। সুতরাং আমাদের আদেশের নীতি অনুসরণ করতে হবে। দেখ চা দেখা যায় এখানে দেখা যায়। ওকে, জোড়াবই শিকল নীতি। ওকে, এটা কেউ বুঝতেছো? এটা হলো 14টা দিনের সংক্ষিপ্ত নাম। আমি এটাকে একটা লিখে সংক্ষিপ্ত নামে 14টা নাম মুখস্থ দ্রুত লিখবার জন্য আর কি। কি কি লেখা আছে? কার্য বিভাজনের নীতি, হ্যাঁ, প্রকৃত দায়িত্বের সমতা নীতি, নির্দেশনের নীতি, আদেশের নীতি, নিয়মবর্তিত নীতি, সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি, উপযুক্ত পারিশ্রমিকের নীতি মানে যথোপযুক্ত পারিশ্রমিকের নীতি, কেন্দ্রীকরণ নীতি, বিকেন্দ্রীকরণ নীতি, জলবায়ু শিক্ষা নীতি, শৃঙ্খলা নীতি, সাধারণ সাম্য, চাকরিদের স্থায়ী উদ্যোগ একাধিক। জাস্ট এরকম একটা বিষয় মনে থাকবে, তখন তোমার লিখতে সুবিধা হবে। ওকে, জলবায়ু শিক্ষা নীতি বলতে কি বোঝায়? জোড়াময় শিক্ষা নীতি যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন থেকে অধস্তন বিভাগ উপবিভাগ প্রত্যেকটি বিভাগকে শিকড়ের ন্যায় আবদ্ধ করার নামই হচ্ছে জোড়াময় শিকড় নীতি। এক শিকড় যেমন একটা আরেকটার সাথে শিকড়বদ্ধ থাকে, তেমনি ঊর্ধ্বতন থেকে অধস্তন, হ্যাঁ, যতগুলো বিভাগ উপবিভাগ থাকে প্রত্যেকটি বিভাগের সাথে শিকড়ের ন্যায় আবদ্ধ করার নীতি হচ্ছে জোড়াময় শিকড় নীতি। আমি বলবো 6। তাহলে আমরা কি দেখলাম? জোড়াময় শিকড় নীতি এই পর্যন্ত পেয়েছি। কার্যকরী পদ্ধতি দ্বারা নির্দেশন আদেশের নীতি, নিয়মবর্তিত নীতি, তাই না? নিয়ম বর্তিতা কি নীতি? নিয়মবর্তিতা নীতি মানে কি? প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি তৈরি করা। প্রতিষ্ঠানের জন্য কি? প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি অনুসরণ করা, নীতি প্রণয়ন করা এবং সেটি সবাইকে মেনে চলার নীতি হচ্ছে নিয়মবর্তিত নীতি। এখন প্রতিষ্ঠানের জন্য উত্তম নিয়ম নীতি তৈরি করা হলো, কেউ মানলো কেউ মানলো না, তাহলে কি নীতি বাস্তবায়ন হলো? তাহলে নীতি যদি বাস্তবায়ন না থাকে, নীতি যদি অনুসরণ না করে, তাহলে প্রতিষ্ঠানের কাজ বাস্তবায়ন কিভাবে হবে না? তাহলে সেটা নিয়মবর্তিত নীতি লাগবে। তারপর হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ, সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি, তাই না? খেয়াল করো, সাধারণ স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগের নীতি মানে নিজ স্বার্থ ত্যাগের নীতি। সাধারণ স্বার্থ মানে প্রাতিষ্ঠানিক স্বার্থ, নিজ স্বার্থ ক্ষুদ্র স্বার্থ, অর্থাৎ আমি একা লাভবান হব। যদি নিজস্ব স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়, প্রাতিষ্ঠানিক স্বার্থকে ছোট করে দেওয়া হয়, তখন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। আর আলটিমেটলি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমি একা লাভবান হওয়া, অন্য সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তা ডিপ্রাইভ হওয়া। তাহলে যদি প্রতিষ্ঠান লাভবান হয় তাহলে আমিও লাভবান হব, আর যদি আমারটাই শুধু বিবেচনা করি তাহলে প্রতিষ্ঠান লাভবান হবে না, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, সবাই বঞ্চিত হবে, আমি শুধু একমাত্র লাভবান হব। ঠিক আছে না? তাহলে সেটা না করে বড় প্রাতিষ্ঠানিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে, সবাইকে একযোগে প্রাতিষ্ঠানিক স্বার্থ লক্ষ্য অর্জনে কাজ করতে হবে। 7, 8 উপযুক্ত পারিশ্রমিক নীতি। উপযুক্ত কি? উপযুক্ত পারিশ্রমিক নীতি মানে কি? যে প্রতিষ্ঠানে যে সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তা কাজ করে তাদের দক্ষতা, যোগ্যতা, অবস্থান, পদবি ইত্যাদি অনুযায়ী যার যেমন
পারিশ্রমিক মজুরি দেওয়া দরকার সে পরিমাণ মজুরি দিতে হবে, কোনো ধরনের বৈষম্য সৃষ্টি করা যাবে না। এমন নীতি হচ্ছে উপযুক্ত পারিশ্রমিকের নীতি। অভিজ্ঞতার মূল্য রয়েছে, এই পদবীর মূল্য আছে না? যার অভিজ্ঞতা পারে তার কি মজুরি বৃদ্ধি পায় না কমে যায়? বৃদ্ধি পায়। তাহলে সেটা সেরকম করে দেওয়ার নীতি হচ্ছে উপযুক্ত পারিশ্রমিকের নীতি। যখন একজন শ্রমিক শুরুতেই কাজ শুরু করে তখন সে বেশি পারিশ্রমিক পায় না, দাবিও করে না, কারণ সে জানে আমার অভিজ্ঞতা নাই। সে যখন 6 মাস যায়, 1 বছর যায়, তখন কাজের অভিজ্ঞতা বাড়ে, তখন সে বলে যে তো স্যার আমি তো 1 বছর ধরে কাজ করছি, আমার কোনো প্রমোশনও হচ্ছে না, ফিনান্সিয়ালও বেনিফিট পাচ্ছি না আমি বেশি, তাই না? তাহলে তার যে 1 বছরে কেন করেছে, তার 1 বছরের কাজের অভিজ্ঞতার দাম আছে, ঠিক আছে না? ওকে, 2 8 9 তারপর হচ্ছে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি। কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের কি নীতি? কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের নীতি মানে কি? কেন্দ্রীকরণ মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সকল ক্ষমতা, সকল সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কুক্ষিগত করে রাখা, কাউকে অধীনস্থ কাউকে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে না দেয়া, এটার নাম হচ্ছে কেন্দ্রীকরণের নীতি। আর বিকেন্দ্রীকরণের নীতি কি সবাইকে বুঝতেছো? কে কে বুঝতেছো বলতে দেখি, দেখে হাত, কে কে বুঝতেছে? ওকে, তাহলে আর বিকেন্দ্রীকরণ কি? যখন কখন কেন্দ্রীকরণ হয়? যখন ঊর্ধ্বতন কর্মকর্তা একাই সকল সিদ্ধান্ত নিতে সক্ষম হয়, নাম্বার 1। নাম্বার 2, অধস্তনের উপর সিদ্ধান্ত গ্রহণ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আস্থা নেই, ঠিক আছে? মনে করে যে আমি সিদ্ধান্ত ছেড়ে দিলে আমার ক্ষমতা হারিয়ে যাবে, কমে যাবে, সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তা সকল ক্ষমতা নিজের কাছে রাখে। আর বিকেন্দ্রীকরণ কি? ঊর্ধ্বতন কর্মকর্তা যখন অধস্তনের উপর আস্থা রাখে, সকল ক্ষমতা একাই নিতে পারে না, গণতান্ত্রিক চিন্তা ভাবনা যখন তার মধ্যে কাজ করে, তখন অধস্তনকে উৎসাহিত অনুপ্রাণিত করবার জন্য কিছু ক্ষমতা তাদের উপর ছেড়ে দেওয়া হয়, বলে যে তুমি এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার আছে যদি প্রয়োজন মনে করো, ঠিক আছে? তাহলে সেই ধরনের নীতিকে বলা হয় বিকেন্দ্রীকরণ নীতি। তার মানে ক্ষেত্র বিশেষে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ একটা আপেক্ষিক বিষয়, কখন কোনটা প্রয়োগ করতে হবে সেটা প্রতিষ্ঠানের প্রয়োজন ভেদে, প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের আচরণ ভেদে প্রয়োগ করতে হবে। ওকে, 9 10 এবার আসুন, হ্যাঁ সময় শেষ হয়ে গেছে। ওকে, 10 হচ্ছে শৃঙ্খলা নীতি। শৃঙ্খলা নীতি কি শেষ করে দেবো। শৃঙ্খলা নীতি হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে, উপযুক্ত বস্তুকে উপযুক্ত স্থানে স্থাপন করার নীতি হচ্ছে শৃঙ্খলা নীতি। তারপরে সাধারণ সাম্য, অর্থাৎ প্রতিষ্ঠানে যারা কাজ করবে তাদের দক্ষতা, যোগ্যতা, অবস্থান অনুযায়ী সবাই সমান চোখে দেখতে হবে, এমন নীতি হচ্ছে সাম্যের নীতি, অর্থাৎ সবাইকে সমান সুযোগ সুবিধা প্রদান করতে হবে। দেন চাকরিকালের স্থায়িত্ব। চাকরিকালের স্থায়িত্ব মানে কি? শ্রমিকরা, স্থায়ী নিয়োগপ্রাপ্ত শ্রমিকরা একটি নির্দিষ্ট সময় পরে চাকরির স্থায়িত্বের জন্য টেনশনে, বুঝে গেছে, টেনশনে থাকে যে আমার চাকরি স্থায়ী কবে হবে। তো যখন শ্রমিকদেরকে চাকরি স্থায়ী করা হবে, তখন শ্রমিকরা প্রতিষ্ঠানের প্রতি ডেডিকেটেড হয়, অনুপ্রাণিত হয়, হ্যাঁ তখন প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ আরও বেশি করে কাজ করার চেষ্টা করে, ডিভোটেড হয়। সেটা হচ্ছে আমাদের চাকরিকালে স্থায়ী। উদ্যোগ, সবাই শোনো, লাস্ট দুটো আছে। উদ্যোগ মানে হচ্ছে যে প্রতিষ্ঠানে যারা যেখানে যে অবস্থানে কাজ করছে, প্রতিষ্ঠানের প্রয়োজনে, প্রতিষ্ঠানের কল্যাণের জন্য ভালো যা কিছু করা দরকার তা করবার জন্য যার যার অবস্থান থেকে উদ্যোগ গ্রহণ করবে, এমন নীতি হচ্ছে উদ্যোগের নীতি। বুঝতে পারছো? এমন একটা সিদ্ধান্ত এখনই করা দরকার, নিতে হয় যে হলো যা প্রতিষ্ঠানের জন্য কল্যাণকর, নিলেই প্রতিষ্ঠান লাভবান হবে, এমন হলো সিদ্ধান্ত যার যার অবস্থান থেকে নিবে, এমন নেওয়ার একটা পরিবেশ তৈরি করে দিতে হবে এবং সেটা সবাইকে সেটা কি দিতে হবে, সুযোগ করে দিতে হবে, এমন নীতি হচ্ছে উদ্যোগের নীতি। লাস্ট ওয়ান হচ্ছে একতাই বল। শেষেরটা কি? একতাই বল। ইউনিটি ইজ স্ট্রেংথ, স্প্রাইটলি কল। বুঝে গেছে? কেন? যে দলমত নির্বিশেষে সবাইকে এক মনে এক চিন্তায় একত্রিত হয়ে চলার নীতি হচ্ছে একতাই বল। কোনো সেপারেট না হয়ে একসাথে চলার নীতি।
যারা যে কাজই করি না কেন সবার উদ্দেশ্য টপ লেভেল থেকে যেটা নীতি নির্ধারণ করা হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সেটা বাস্তবায়ন করা। সবাই ক্লিয়ার? কারণ প্রশ্ন আছে বলো নেই? ওকে, তাহলে তোমরা এই 14টা নীতি কি করবে বলো দেখি? লিখতে হবে 14টা নীতি কি করতে হবে? লিখতে হবে। মুখস্থ হবে তো? এবং ব্যাখ্যাটা